সবাই দিলে সমস্যা, জামাতের এখানে করলে সমস্যা, অন্যরা করলে সমস্যা না, না উল্টাটা। শুধুমাত্র জামাত কোনো কিছু করলে, ধরেন জামাত যদি হাদিয়া নেয় সেটা কোনো সমস্যা না, কিন্তু আপনি যদি নেন সেটা চাঁদা। উল্টাটা, আপনি নিউ ট্রুথ, নিউ রিয়ালিটির মধ্যে আমরা চলে আসছি। আপনি যেটা বলেন এটা উল্টাটা। ধরেন একই তারেক রহমান কোনো প্রতিশ্রুতির কথা বলছে না, উনি কিছু পরিকল্পনার কথা বলছে। ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, এগুলো এগুলো একটা ফরম্যাটে এখন আছে। এই ফরম্যাটটা আর উনার যে পরিকল্পনা সুনির্দিষ্ট খাত ভিত্তিক পরিকল্পনা, সেটার মধ্যে পার্থক্য আছে। এবং উনি কিভাবে করবেন, এই টাকাটা কোত্থেকে আসবে, তার ডিটেল বিস্তারিত উনি বলছে, এবং সাধারণ মানুষ প্রশ্ন করার সুযোগ পাচ্ছে নির্বাচনী সমাবেশগুলোতে আপনি যদি যান। ফলে সেইটার জবাব উনি কিন্তু সাধারণ মানুষকে ইনস্ট্যান্ট মাঠে দিচ্ছে, নির্বাচনী মাঠে দিচ্ছে। কিন্তু জামাতে ইসলামে ধরেন তার যে পলিসি সামিট করলো, সেই পলিসি সামিটে তারা বলতেছে কি জিডিপির 7% হবে হইলো আপনার স্বাস্থ্য খাত। আপনারা দেখছেন না এটা? তো এখন বাংলাদেশের বাজেটের পরিমাণ কত জিডিপির? যে নতুন এখন যে বাজেট আছে আমাদের 2% এর কাছাকাছি না, বাজেট 12 জিডিপির কত পার্সেন্ট? 12%। আচ্ছা, বাজেট মানে মোট বাজেটটাই হলো আপনার জিডিপির 12% বা 12% একটু বেশি। সেখানে আপনি জিডিপির 7% দিবেন স্বাস্থ্য খাতে, বাকিগুলো কি ডুগডুগি বাজায় আসবে? বাকি কোথা থেকে আসবে? তার মানে আপনি পরিকল্পনার নামে না, তারা জিডিপির বলছে না বাজেটের, কিন্তু কথাটা জিডিপি লেখা দেখলাম। ওটা ভুল, ওরা বাজেটের বলছে। আচ্ছা, ওনারা বললে ভুল সেটা না না, ওনারা বোধহয় বলে নাই। আমি দেখাই, আপনি গুগল ইট, বছর ধরে সব জিডিপি জাস্ট গুগল ইট। আচ্ছা ঠিক আছে, জাস্ট গুগল ইট রাইট নাও, গুগল ইট প্লিজ। না, জিডিপি ওরা লিখতো না, ইদানিং নতুন। না, তার মানে কি? তার মানে আপনার কোনো ধারণা নাই কোনটা জিডিপি আর কোনটা আপনার বাজেটের এত পার্সেন্ট, এই বিষয় সম্পর্কে আপনার কোনো ইনকোয়ারি নাই। আপনি হরে ধরে বলেন, যখন শরিয়ার কথা দরকার শরিয়া বলেন, যেখানে সমস্যা হচ্ছে, যেখানে গণতন্ত্র দরকার গণতন্ত্র বলেন। জামায়াত ইসলামের কেউ থাকলে সুবিধা হতো। জামায়াতকে নিয়ে সমস্যাটা কখন হয় আমি বলি, যখন বিএনপির সাথে থাকে তখন জামায়াত নিয়ে সমস্যা নেই। ওই যখন আওয়ামী লীগের সঙ্গে ছিল তখন জামায়াত নিয়ে সবসময় সমস্যা ছিল। আপনারা যেটা ভুল করে ফেলেন সেটা হলো জামাত বিএনপির সাথে থাকুক, আওয়ামী লীগের সাথে থাকুক, তারা নিজেরা থাকুক। না না, সমস্যাটা এখানে একটা আপনারা এই যে ম্যানোভারিং করবেন না, এই ন্যারেটিভ তৈরি করবেন না। জামাত তার রাজনীতি কি বিসর্জন দিছে? আওয়ামী লীগের সাথে যেয়ে কি তার চরিত্র হারাইছে? বিএনপির সাথে গিয়ে কি তার চরিত্র হারাইছে? হারাই নাই তো। হারাইলে কি আজকে তো সেই রূপে আসতো না তো। ফলে জামাতের পলিটিক্সকে আপনারা আন্ডারমাইন করছেন। জামাত অলওয়েজ তার পলিটিক্স স্ট্রিক্ট ছিল। তার দরকার ছিল আওয়ামী লীগের সাথে গেছে, দরকার ছিল বিএনপির সাথে গেছে, বিএনপির দরকার ছিল তাকে নিয়েছে, আওয়ামী লীগের দরকার ছিল তাকে নিয়েছে। পারস্পরিক লাভ, তো পারস্পরিক লাভের বিষয়। তো আমার কাছে মনে হচ্ছে জামাত এখন ইন্ডিপেন্ডেন্ট যখন একটি দাঁড়িয়েছে, সে যখন একটা জোট করতে পেরেছে, তখনই জামাতের সব দোষ বেরিয়ে আসছে। আরেকটা এর মধ্যে 5 তারিখ ঘটে গেছে, মানে আগের দিনের আপনার প্যারাডাইমগুলো, যেটা বিএনপি ভার্সেস আওয়ামী লীগ বা আওয়ামী লীগ ভার্সেস বিএনপি যে প্যারাডাইম বাংলাদেশ ছিল, যে বাইনারি, 5 তারিখের পরে সিনারিওটা একদমই আলাদা। এখানে এই সিনারিওতে অবশ্যই বিএনপি জামাতের এই বিরোধিতা যেটা, এটা আমি খানিকটা বলবো মিডিয়ার সৃষ্টি। কেন মিডিয়ার সৃষ্টি? বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, আর জামাতি ইসলাম হলো ওই যেটা বললেন, জামাতি ইসলাম হলো জাস্ট আওয়ামী লীগের একটা অল্টার ইগো। এটা আমি বলি সতীনের সক্ষতা। হ্যাঁ, এটা আওয়ামী লীগ এবং জামাতের সম্পর্ক কি সতীনের সক্ষতার মতো। সেটা কি? আওয়ামী লীগ জামাতের মতো সুশৃঙ্খল হইতে চেয়েছিল সারা জীবন, আর জামাত আওয়ামী লীগের মতো সর্বব্যাপী হইতে চেয়েছিল। দুইটা ক্রাইসিস, দুইটা গ্যাপ। তো ফলে আপনার যে জায়গা থেকে জামাতের রাজনীতিটা আপনি দেখেন 5 তারিখের পরে এই যে বিরোধিতা, এটা হলো খুবই আনন্যাচারাল। কারণ জামাত ইসলাম একটা মতাদর্শ ভিত্তিক, ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন, আর বিএনপি হলো একটা সব দলের পার্টি। এখানে ডান আছে, বাম আছে, মধ্যপন্থী আছে, সাধু আছে, সন্ন্যাসী আছে, কিছু বাটপারও আছে। হ্যাঁ, তো সব মিলায় একটা সব দলের একটা পার্টি বলতে পারেন আপনি। তো ফলে দুই ধারা রাজনীতি করে। এখন জামাত জোর করে এটা বিরোধী দল হইতে যাচ্ছে, মানে এটা বিরোধী পক্ষ বানাতে যাচ্ছে। বিএনপি কখনোই তাকে বিরোধী পক্ষ হিসেবে নিবে না, ইভেন সে ক্ষমতায় আসলেও নিবে না। কারণ বিএনপি একটা ডেমোক্রেটিক প্রসেসকে উৎসাহিত করতে আগ্রহী, যেটা এনসিবি ক্ষতিটা করছে। বিএনপির ইচ্ছা তো হবে না, জনগণের ভোটে হবে। না, একটা পার্টি ইচ্ছা নিত, পার্টি না, কিন্তু জনগণের সিদ্ধান্ত নেই। জনগণ আমি বলবো আমার সাথে যারা আছে তারা জনগণ, আপনি বলবেন আপনার অনুসারীরা জনগণ। যদি তারা অনেক ভোট পায়, অনেক সিট পায়, আমাদের কি করার আছে? আমি আপনাকে বলি সিট পাক বা এটা এই ভাববাচ্চের কথা তো উত্তর হচ্ছে না। পেতেই তো পারে, তাদের যে অবস্থান পেতে পারে না, পেতে নিতে কোনো সমস্যা নাই। জনগণ ভোট দিয়ে যারা খুশি ক্ষমতা আনবে, এটা কোনো বিতর্ক হচ্ছে না। বিতর্ক হচ্ছে আমি কোন ধরনের রাজনৈতিক মতাদর্শকে, আপনি চান আমি একটা রাজনৈতিক দল ধরেন আমি বিএনপি, আমি কোন ধরনের রাজনৈতিক মতাদর্শকে আমার প্রতিযোগী মনে করবো, শত্রুতা একটা সম্পর্ক, আমি সেই অনার তাকে দিব কিনা, আমি সেই পয়েন্টের কথা বলছি। সেদিক থেকে বিএনপির অবস্থান পরিষ্কার। তারা শুধুমাত্র একটা ডেমোক্রেটিক মধ্যপন্থার রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা দিতে ইচ্ছুক। কারণ আওয়ামী লীগের সাথে এতদিন ফাইট করার মধ্যে তার নিজের রাজনীতি বিকশিত হয় নাই, তার অভিজ্ঞতা খুব খারাপ। ফলে আওয়ামী লীগের একটা অল্টার ইগো টাইপের অর্গানাইজেশনকে, রাজনৈতিক আদর্শকে তারা যদি তাদের বিরোধী রাজনীতি হিসাবে কবুল করে নেয়, তাহলে আরো সর্বনাশ হবে। দেখি আওয়ামী লীগ আবার অলরেডি যে জামায়াত এবং বিএনপি নিয়ে আলোচনা ঘনীভূত হয়েছে, কনডেন্সড হয়েছে, তাদের যে এখন টপ লাইনই বলি, সবার আগে বাংলাদেশ বিএনপি, আর
জামায়াত বলছে চলো একসাথে করি বাংলাদেশ, একই বাংলাদেশ নিয়েই তারা আছেন। এবং যে জিনিসটা আমরা দেখছি, আবার এই দুই দলের মধ্যে আমাদের নির্বাচনী প্রচার যখন শুরু হচ্ছে, তো আজকে বিভিন্ন এলাকায় মারপিট হয়েছে, আমরা খবর পেয়েছি। এখন কিন্তু বাকযুদ্ধ চূড়ান্ত পর্যায়ে, এখানে কিন্তু জান্নাতের টিকিট চলে এসছে, এখানে ধর্ম, মুক্তিযুদ্ধ, জুলাই, গুপ্ত, ইমাম, মুফতি সব কিছুই চলে এসছে। এর সঙ্গে কিন্তু আরও তাদের কথা আছে সন্ত্রাস, চাঁদাবাজি একই সঙ্গে। তো এখন কি দাঁড়াচ্ছে? ইনক্লুসিভ সোসাইটি, নির্বাচনের মাধ্যমে একসঙ্গে বাংলাদেশ গড়ি, সবার আগে বাংলাদেশ, সেটি একটি বিভ্রান্তির বা একটা স্প্লিটিং পজিশনে চলে যাচ্ছে কিনা? তুষার ভাই যদি শুরু করতেন। সবার আগে বাংলাদেশ, তো সবার আগে তো বাংলাদেশ। জি জি, অবশ্যই অবশ্যই। কেননা যারা রাজনীতি করবেন কিংবা আমরা যারা জনগণ, আমরা আর কাকে আগে রাখবো? আমাদের অস্তিত্ব হচ্ছে বাংলাদেশকে ঘিরে, আমাদের স্বপ্ন বাংলাদেশকে ঘিরে। আমরা বড় হয়েছি এই দেশে, আমাদের শত অভাব অভিযোগের মধ্যেও আমরা তো এই বাংলাদেশকে ভালোবেসেছি। ফলে আমরা বাংলাদেশকে পেছনে রাখার তো কোনো ওয়ে নাই, এবং সবাই বাংলাদেশকে নিয়েই কথা বলবে। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না না, জামায়াতেরটাও তো ভালো, চলো একসাথে করি বাংলাদেশ। একসাথের মধ্যে কারা কারা জি। আছে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? একসাথের মধ্যে কারা কারা আছে, কারণ ওনারা বলেছেন মুখোশ খুলে গিয়েছে। আমি তো দেখলাম অত্যন্ত গর্বের সাথে প্রথমে তারা নিজের মুখোশ নিজে ফেলে দিয়ে বলেছেন আমরা ছাত্রলীগে লুকায়েছিলাম। ছাত্রলীগে লুকায়ে থাকলে এই ছাত্রলীগ যত অত্যাচার করেছে সেই অত্যাচারের অংশ কি তারা না? তাহলে তারা মাফ চাওয়ার কথা বলেছেন, তাহলে প্রথম মাফ কার চাওয়া উচিত? ছাত্রলীগের মধ্যে লুকায়ে থেকে গণরুমের মধ্যে লোকজনকে কান ধরে উঠবস করায়, লোকজনকে দেখা হইলে সালাম দিতে হবে, তারপরে থাপড়ানো, চড়ানো, তারপরে র্যাগিং করা, তারপরে জুতা বালিশ করানোর মতো ঘটনাও ঘটেছে। এইগুলো যখন ছাত্রলীগ করেছে, ওনাদের এই যে তাকাত, এই যে জোর, সেই জোর দিয়ে তারা বাধা না দিয়ে তারা সেগুলো বসে বসে হইতে দিছেন, এবং তাদের লোকজন ওখানে বসে বসে নেচে নেচে গান গেয়েছে। আমরা তো সে ভিডিও দেখেছি, এটা যে মিথ্যা হতে পারে, কিন্তু আমরা তো যা দেখেছি সেটা দেখেছি। তো তাহলে সেটার জন্য কেউ ক্ষমা চেয়েছে? সেটার জন্য তো কেউ ক্ষমা চায় না। তাহলে আরেকজনকে বলবে যখন যে কি যেন মুখোশ খুলে গিয়েছে, তো নিজেরা তো নিজেদের মুখোশ ভালো মতো ঘোষণা দিয়েছেন যে আমরা মুখোশ পরে ছিলাম। তো মুখোশ তো আসলে কোনো বিষয় বলে মনে হচ্ছে। আবার নতুন মুখোশ আমরা আবার চালু হয়েছে দেখতে পাচ্ছি। একটা দল তাদের সাথে যুক্ত হয়েছেন, সেই দলের লেবাস বদলে গিয়েছে। সেই দল দেখলাম সবাই মাথায় টুপি দিয়েছেন। না না, উনি তো বিএনপিকে ইঙ্গিত করেছেন। না, বিএনপিকে উনি ইঙ্গিত করেছেন, কিন্তু ওনার সঙ্গে যারা যুক্ত হয়েছেন ওনাদের দলের সাথে, ওনাদের জোটে, তারা তো দেখলাম নয়া মুখোশ পরেছেন। তারা তো তাদের লেবাস বদল করে দেখি সবাই মাথায় টুপি দিয়ে ঘুরতেছেন। যার পাঞ্জাবি দেখে আমরা মুগ্ধ হয়েছি। আমি এক লোকের কাছে গিয়ে বলছি ওর মতো পাঞ্জাবি বানিয়ে দাও। এখন তো গিয়া বলতে হবে ওর মতো টুপিও বানিয়ে দাও, কারণ আমি দেখলাম সেও টুপি পরে ঘুরতেছে। আরো মজার ব্যাপার হইতেছে, মানে তারা একটা যৌথ প্রতীকও তৈরি করছে। আমি দেখলাম যে একজন আরেকজনকে কলি পাল্লা কলি দিচ্ছে। তো এই যে একটা অবস্থা তৈরি করেছেন, এগুলা মুখোশ না? ওনারা কি এনসিপির যে লিবারেল পলিটিক্স সেটা জামাত সাপোর্ট করে, নাকি এনসিপি জামাতের যে পলিটিক্স সেটাকে সাপোর্ট করে? তাহলে তারা আবার বলে কেন এর মুখোশ ওর মুখোশ? আমি তো দেখি সবাই মুখোশ পরে ঘুরতেছে, প্রত্যেকের মুখোশ আছে। না ধরেন টুপি, আল্লাহ, ধর্ম, এগুলো তো সবাই নির্বাচনে কাজে লাগাচ্ছে। আপনার বিএনপির লোকজন টুপি মাথায় দিচ্ছে না, হরে ধরে দিচ্ছে। এবং কথায় কথায় কি যদি আল্লাহ চাই ইনশাল্লাহ এগুলো বলছে না, জামাত বললে দোষ। আপনি এটা অদ্ভুত একটা যুক্তি নিয়ে আসছেন, আমি আপনার সাথে ঝগড়া না করি। এইগুলো হচ্ছে আমাদের সংস্কৃতির অংশ, আমাদের ধর্মের অংশ। আমরা কথায় কথায় এটা বলি, না না, কিন্তু আপনি হারুন, যদি আমি দেখি নির্বাচনে দাঁড়ানোর পর সুটটাই ফালাই দিয়ে আপনি মাথায় টুপি দিয়ে ঘুরতেছে, তাহলে আমি প্রশ্ন করবো না? তাহলে প্রশ্ন করবো। আপনাকে এটা বলা দিয়ে তো প্রশ্ন করি নাই, আপনার ইমান বিশ্বাস তাকত দিয়ে প্রশ্ন করি না। আমি শুধু লিবাসটা নিয়ে প্রশ্ন করেছি। আপনার ড্রেস বদল হয়ে গেছে, ওইটা দেখে আমরা অবাক হয়েছি। কারণ হারুনের হোটেলে যেদিন গিয়েছিল সেদিন মাথায় কারো টুপি ছিল না। কার মাথায় টুপি ছিল হারুনের হোটেলে যেদিন গিয়েছিল? হারুনের ভাতের হোটেলের কথা বলছেন? হ্যাঁ, আপনি হারুন না? না, বুঝছি। হ্যাঁ, হারুনের হোটেলে যেদিন তারা গিয়েছিল কারো মাথায় টুপি ছিল? তাহলে হঠাৎ করে তারা এখন টুপি পরে ঘুরছেন, ভোট ভিক্ষা করছেন, এটা আমাদের কাছে অবাক লাগে আর কি। আমি এটা বিরোধিতা করছি না, কিন্তু এটা অবাক লাগে যে হঠাৎ তারা পোশাক বদল করেছেন। যেরকম ওই যে একটু আগে আমাদের সহ আলোচক বলেছিলেন যে একসময় আমরা দেখেছি যে এরকম পোশাক বদল আমরা আগেও দেখেছি হয়েছে। তো সেই পোশাক বদলের রাজনীতি তাহলে দূর হয় নাই? পোশাক বদলের রাজনীতিটা আছে, মুখোশ বদলের রাজনীতিও তাহলে থাকবে, গুপ্ত হওয়ার রাজনীতিও থাকবে। আমি এর আগে সরকারকে বলতাম যে গুপ্ত যুগ ছিল একটা মৌর্য যুগ, তো সেই মৌর্য যুগ থেকে আমরা বলতাম যে এসেছে চৌর্য যুগ। তো এখন তো আমি দেখছি সেই চন্দ্রগুপ্ত যুগের, আমি রসিকতাটা করতাম এইভাবে যে চন্দ্রগুপ্ত মৌর্য, তাহলে মৌর্য যুগের পরে চৌর্য যুগ। এখন তো সরাসরি আমরা দেখতে পাচ্ছি গুপ্ত যুগ শেষ হয় নাই, চন্দ্রগুপ্ত যুগের পরে আরো গুপ্ত যুগ আছে, গুপ্ত যুগ চলছে। জি, রেজাল্ট করিম রনি। জি, আপনি যে দুইটা বক্তব্য দেখাইলেন, দেখেন যেটা আল্লাহর ইখতিয়ার, যেটা আল্লাহ শুধুমাত্র দিতে পারে, সেটা যদি মানুষ দাবি করে যে সে দিবে, এটা শিরক। এটা বোঝার জন্য মুফতি হওয়ার দরকার নেই, এটা বোঝার জন্য আপনার দেওবন্দ থেকে আসার দরকার নেই, এটা বোঝার জন্য আপনার সৌদি আরব থেকে আসার দরকার নেই। এটা যে কোনো ইমানদার সাধারণ মুসলমান বলতে পারবে। সেই কথাটা সে বলতে পারবে না, এবং সে তো কোনো দলের নাম নেই, এটা যেই করুক। হ্যাঁ, এটা শিরক, এটা স্পষ্টভাবে বলতে হবে। এখন
আপনার দেখেন পলিটিক্যাল ইউজ অফ রিলিজিয়াস আপনার এই যে বিলিভ বা ধরেন যে অনুভূতির রাজনীতি, এটা হাসিনা করলে ঘৃণিত ছিল, আপনি করলে সেটা নিয়ে মাথায় তুলে নাচতে হবে কেন আপনাকে? আপনি ইসলামের নামে মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি করেছেন, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, সরি, উনি হচ্ছেন নির্বাহী সদস্য সাইফুল ইসলাম খান মিলন, আমি কারেকশন দিচ্ছি, ঢাকা 12 আসনের ঢাকা 12 আসনের পদপ্রার্থী জামায়াতের এবং নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, তিনি বলেছেন যে উনি কি ভুল বলেছেন? কিছু 100% ভুল বলেছেন, কারণ উনি যে লন্ডন থেকে মুফতি এসেছেন, এই কথাটা বলা এটা কটাক্ষ করা। আমি আমার ইমানের হেফাজতের জন্য, আমার ইমান নিয়ে কেউ ব্যবসা করছে, কেউ রাজনৈতিক ফায়দা নিচ্ছে, এটা আমি বলতে পারবো না? এই জন্য আমার লন্ডন থেকে আইসা মুফতি হইতে হবে, 1 নাম্বার। তারপরে উনি যেটা বললো যে আজকে মুসলমানদের উনি আমরা নতুন দেশে মুসলমানদের উনি দেখেন জামাতের সমালোচনা করার করলে আপনি যাকে যে ইসলামের সমালোচনা, ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী আখ্যা দেন, এটা নতুন নব্য ফ্যাসিবাদী চেতনা। কারণ এখানে দেওবন্দি ঘরানার সাথে আপনার জামাত ইসলাম মৌদুদিবাদের ঝগড়া, এটা শত শত বছরের পুরানা, আপনার মানহাজি বিতর্ক আমরা জানি। এই যে আলেমরা, আমি কালকে একটা প্রোগ্রামে ছিলাম, মওদুদিবাদের গভীরটা না যায়, এটা আর অন্য বিতর্ক, আমি বলতেছি এই ধারার সাথে ইসলামী ধারার এখানে অনেকগুলো স্কুল অফ থট আছে, ফলে একমাত্র জামাতি ইসলামী রাজনৈতিক দল বা ইসলামের প্রতিনিধিত্ব করে, এইটা দাবি করাটা একটা অন্যায় দাবি। এইটা আরো অনেকগুলো না, ধরেন ইসলামী আন্দোলন এক ধরনের ব্যবসা, হাত পাখা, তারা তো ছিল জামাতের সঙ্গে, এখন সিটের আসন বন্টন ঠিক হলো না, এখন জামাতের সঙ্গে তারা 11 দল হলো না। আচ্ছা, অনেকেই তো আছে, আরো ইসলামী দল তো আছে, সুতরাং সেটা তো ইসলামী দলগুলো আছে, তো সুতরাং সেটা কিভাবে বলি এরকম? এটা নিয়ে তাদের সাথে যখন আমরা টকশোতে তর্ক করতাম, তারা তো বলতো এটা আকীদাগত ঐক্য না, ভোটের ঐক্য, নির্বাচন ঐক্য, ক্ষমতায় যাওয়ার জন্য ঐক্য। এবং এই ঐক্যটাও তারা তো ধরে রাখতে পারে নাই এই জামাতের সাথে শেষ পর্যন্ত। এখন ইসলামী ঐক্য জোটের লোকজন তাদের কি বলতেছে, ভাবছিলাম যে মুনাফিকরে মানুষ বানাবো, কিন্তু মুনাফিকরে মানুষ বানাবো, এটা ইসলামী ঐক্য জোটের নেতারা বলতেছে। না, বলতেই পারে, কিন্তু আমরা তো জানি মুনাফিক মানুষ বানাইতে তারা যদি বলেই থাকে, তারা ভালো করতে গেছিল, হিসাবটা হলেই, আসনের হিসাবটা হলেই তারা যে চাইছে। আরেকটা কথা বলেন আপনারা, আসনের হিসাব, একটা দল ইতিহাসে সর্বোচ্চ 18 আসনের ধরেন অধিকারী হয়েছে, সে অমুকরে 40 আসন দেয়, তমুকরে 30 আসন দেন, এটা কি? কিন্তু একটু আগে কিন্তু আপনি বলেছেন যে 2024 সালের 5ই আগস্ট আরেকটি ঘটনা ঘটেছে, সুতরাং পরিস্থিতি সে জায়গায় নেই। এখন তো আওয়ামী লীগ একটা বড় দল, তার তো ধরেন ইলেকশনই দাঁড়াচ্ছে না, তো জামাতে হিসাব করতেই পারে। এখন খুব সুন্দর প্রশ্ন, থ্যাংক ইউ এই প্রশ্ন করার জন্য। তাহলে গণঅভ্যুত্থানটা কিসের জন্য হয়েছিল? এটা ক্যাডার ভিত্তিক মতাদর্শবাদী ওয়ান ডাইমেনশনাল ম্যান, ওয়ান ডাইমেনশনাল পার্টির বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছিল। সেটা আপনি আওয়ামী লীগের নামে করেন, জামাতের নামে করেন, সিপিবির নামে করেন, যেই নামেই করেন, আপনি যদি এরকম একটা নন ইনক্লুসিভ মতাদর্শবাদী রাজনীতি করেন, আলট্রা ফ্যাসিস্ট পলিটিক্স করেন, তার বিরুদ্ধে জেনজির গণঅভ্যুত্থান হয়েছিল, এটা যেই নামেই করেন। এই জন্য আমি বলি আওয়ামী লীগ একটা নফসানিয়াত, আওয়ামী লীগ একটা খাসিলত। এটা করার জন্য শুধু ছাত্রলীগ যুবলীগের নাম লেখাইলেই হয় না, এটা আপনি অন্য দলে থেকেও করতে পারেন, আপনি নিরপেক্ষ থেকেও করতে পারেন। ফলে আপনি যেটা বলতেছেন এটার সরাসরি উত্তর হইল গণঅভ্যুত্থান হয়েছে এই ধরনের রাজনীতির বিরুদ্ধে। এইবার আপনি গণঅভ্যুত্থানের নামে এবং গণঅভ্যুত্থানের নেতৃত্বকে সাথে নিয়ে গণঅভ্যুত্থান বিরোধী রাজনীতি শুরু করছেন। এরই মধ্যে কিন্তু রাজনৈতিক দলগুলো তার থিম সং নানা ধরনের জিনিস তৈরি করে ফেলেছে, এবং এটি এক ধরনের, এর ভিতরে কিন্তু এক ধরনের পজিটিভনেস আছে। আমরা একটু দেখে তারপরে জুলাই চেতনার আলোচনায় যাব আপনাদের সঙ্গে। জি 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 সর্বশেষ দেখলাম যে জুলাইয়ের চেতনায় উঠে এসছে যে তরুণদের সংগঠন এনসিপি শাপলাকলির থিম সং, মোটামুটি কিন্তু একটা উৎসব মুখর, সবাই কিন্তু দেশের কথা বলছে। কিন্তু আমরা যেখানে শেষ করেছিলাম, আপনি বলছিলেন জুলাইয়ের কথা বলে জুলাইয়ের চেতনা বিরোধী রাজনীতি শুরু হয়েছে, আপনি বলবেন, তারপরে আব্দুল তুষারকে দিয়ে আমরা শেষ করব। কেন আপনি সেটা কেন বলছেন? দেখেন, আমাদের একদমই সময় কম। জি দেখেন, আমরা বারবারই বলছি যে বাংলাদেশে এখানে রাজনীতির বিকাশ হয়নি, যেটা একটা আওয়ামী কাঠামোর মধ্যে থাকার কারণে এটা গণতন্ত্রের নামে একটা প্রতারণা হয়েছে। নাগরিক ভিত্তিক একটা রাজনীতি দরকার ছিল আমাদের, যেখানে মানুষের মর্যাদাবোধ প্রতিষ্ঠিত হবে। সেটার জন্য প্রথমে দরকার ছিল আইনের শাসন, কিন্তু তা না করে এখানে গণতন্ত্রকে একটা ছুতা হিসেবে ব্যবহার করে সবসময় একটা ফ্যাসিবাদী কাঠামো অটুট রাখা হয়েছে, এবং মানুষের মর্যাদাবোধের কোনো রকম কোনো মূল্যায়ন এখানে করা হয়নি। ফলে এই জন্য আমরা চাইছিলাম 5 তারিখের পরে দল যার যার রাষ্ট্রসভার এরকম একটা রাজনৈতিক কাঠামোর দিকে যাবে, কিন্তু তা না গিয়ে আপনি দেখেন একটা বিখ্যাত লেখক রুই জিঙ্ক বলছিল একটা সমাজে ফ্যাসিবাদ আসে এটা বুঝবেন কিভাবে? বুঝবেন যখন কোনো দল আমি ভালো অন্যেরা খারাপ এইভাবে সমাজকে বিভক্ত করে, বুঝতে হবে সেই সমাজ ফ্যাসিবাদের দিকে যাত্রা শুরু করছে। এবং আজকে এই যে আওয়ামী ফ্যাসিবাদ নিয়ে আমরা কথা বলি, অনেকদিন ধরেই আমরা বলি, এই ফ্যাসিবাদ কি আকাশ থেকে নাজিল হয়েছে, হুট করে পড়ছে? নো, এটা সমাজের ভিতর থেকে সমাজের বুদ্ধিজীবী, কালচারাল সৈনিক, এরা এটা তৈরি করছে নানাভাবে। ফলে এইটা আমাদের ব্যাটেল করতে হবে, এটা কন্টিনিউ আমাদের ব্যাটেল করতে হবে, এবং গণতন্ত্রকে এখানে মানুষের মর্যাদাবোধ প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত এটা আপনার চালাই যেতে হবে। ফ্যাসিবাদ কি ফিরে আসছে? আসার আশঙ্কা আছে? ফ্যাসিবাদ ফিরে আসে না, যায়ও না। ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠে আবার দমিত হয়। মানুষের ভেতরে একাধিপত্য বিস্তারের যে প্রবণতা, সেই প্রবণতাকে বন্ধ করার জন্যই গণতন্ত্র এসেছে।
তাই না? রাজতন্ত্র, সামন্ততন্ত্র এই সব কিছুর পরে গণতন্ত্র এখনো পর্যন্ত সবচেয়ে বেটার একটা সিস্টেম বলে সবাই মনে করছেন। এর কারণই হচ্ছে যে মানুষের একাধিপত্যের যে বিষয়টি, সেইখান থেকে বহু মানুষের শাসনে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কারণেই গণতন্ত্রের সৃষ্টি। আর আমি থিম সং 3টা দেখলাম, আমি দেখলাম যে একটি দলের মধ্যে কিছু মেয়ে খুঁজে পাওয়া গেল, বাকি 2টা দলের মধ্যে আমি দেখলাম নারী বিবর্জিত, অন্তত যে কয়েক সেকেন্ড আপনারা দেখিয়েছেন, পরে আছেন কিনা জানি না, আগে পরে থাকতে পারে, তবে এনসিপি আমি জানি না, আমার শুরুতে তো নাই, শুরুতে দেখি না, মানে যেটা দেখিয়েছেন ওখানে নাই। তো আমার মনে হয়েছিল যে প্রথম 10 সেকেন্ডের মধ্যেই পুরুষ এবং নারী উভয় চেহারা দেখাতে পারলে ভালো হতো। এটা একটা পলিটিক্যাল কারেক্টনেস। আমি অনেক বছর মিউজিক ভিডিও বানিয়েছি, জেমসের মা গান থেকে শুরু করে আইয়ুব বাচ্চুর গান, আর্কের গান, মানে আমি শত শত মিউজিক ভিডিও বানিয়েছি একসময়। তো আপনি যদি এমন হয় যে একটা দল বলছে সবার জন্য তারা কাজ করছে, তাই না, সবার কাজ, কিন্তু প্রায় নারী বিবর্জিত একটা অবস্থা। তো এই নারী বিবর্জিত অবস্থায় যদি এখন একটা ভিডিওই থাকে, তাহলে প্রথম 10-15 সেকেন্ডে যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে পরে কি হবে ইলেকশনে জেতার পরে, সেটা আমার একটা চিন্তার বিষয় আর কি। কারণ 43% নারী সদস্য থাকার পরেও তারা একজন সনাতন ধর্মীকে অন্তত খুঁজে পেয়েছেন এমপি পদে দাঁড় করানোর জন্য, কোনো নারী খুঁজে পান নাই।